অরিন ফটকে যায়, ফরকানের সুরে বলে, মানে আমার আবার কি হলো? উত্তর শুনে রুদ্রর দৃষ্টিতে কোনো তফাৎ পরিলক্ষিত হলো না। তার দৃষ্টি একেবারে শান্ত। দৃঢ় চোয়ালের উপর কালো কুচকুচে তিল শোভা পাচ্ছে, সন্দেহ হচ্ছে। অরিন সেদিকে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নেয়। তারপর কেমন করে যেন বলতে শুরু করে, রোদ ভাই, আসলে কি হয়েছে বলুন তো? আমার বয়সটা না বড্ড খারাপ, জানেন তো। এই বয়সে সুবুদ্ধির চেয়ে আবেগটা বরাবরই একটু বেশি। হয়তো এই আবেগের রঙিন আলোয় ভুলে বসেছিলাম নিজের বাস্তবতাকে। তাই তো আপনার সাথে সেদিন এমন উদ্ভট আচরণ করে ফেলেছি। অত্যন্ত দুঃখিত রোদ ভাই। আমি সত্যি সেদিনকার আচরণের জন্য লজ্জিত। পারলে আমায় ক্ষমা করবেন, না হয়। এ পর্যায়ে গলা ধরে আসে অরিনের। বুকটি কেমন কাঁপছে। অরিন রৌদ্রের সামনে দাঁড়ানোর ক্ষমতা হারায় ছুটে বেরিয়ে আসে নিজের রুম থেকে। অন্যদিকে রৌদ্র এখনও দাঁড়িয়ে একইভাবে। তার ভাবভঙ্গি বাইরে থেকে দেখে একেবারে বোঝা যাচ্ছে ভেতরে এই মুহূর্তে কি চলছে তার। ছেলেটার দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। মুহূর্তের মধ্যে দৃঢ় চোয়াল আর আরও কিছুটা শক্ত হয়ে আসে তার। চুলগুলো পেছনের দিকে রাব করে বিটবিটি বলতে থাকে, তুই এটাকে আবেগ বল আর যাই বল সানশাইন, তোর শেষ গতি শুধু হয়ে আমিতেই সীমাবদ্ধ থাকবে। অ্যান্ড আইল মেক শিওর অফ ইট। সন্ধ্যে 6:30। বিকেলের 4টের দিকে রওনা দেবার কথা থাকলেও এখনও কেউ রওনা দিতে পারলো না। কেননা বিকেল থেকে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে। গ্রামে হয়তো কালবৈশাখী ঝড় বলে আখ্যায়িত এই বৃষ্টি কবি সাহেবের শফিক রহমান ও রফিক রহমান ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছেন। এই মুহূর্তে এটি ছাড়া আর কী বা ঘটবে তারা করবে তারা? বাড়ির গৃহিণীরা ভাজা পোড়া ভাজতে ব্যস্ত। বৃষ্টির দিনে অমন চায়ের সঙ্গে ভাজা পোড়া না হলে কি আর চলে? কুহিলি আর সুহেলি মিলে সেই যে সন্ধ্যার দিকে ঘুম দিয়েছে আর উঠল না। আসিফ, রৌদ্র আর অনেক মিলে রাজ্যের গল্প জুড়ে বসেছে। যদিও রৌদ্র সবটাই নির্বিকার হয়ে শুনছে আর মাঝে মাঝে কেবল হু হা বলে উত্তর দিচ্ছে, এতটুকুই। প্রায় মিনিট 20 একটু টুকটাক আড্ডা চলল, কিন্তু তখনই ঘটল আরেক ঘটনা। হুট করে কারেন্ট চলে গেল পুরো বাড়ি। রোদ্র কি হলো? সে সেকেন্ডের ব্যবধানে অন্ধকারে ছুটতে গেল অয়নের কাছে। অনেক আর আসিফ তখনও অন্ধকারে বসে। হয়তো অন্ধকারে বুঝতেও পারেনি রৌদ্র কেমন হন্তদন্ত হয়ে ছুটে গেল কোথাও। রৌদ্র দৌড়ে চলে আসে অয়নের রুমে। দরজা খোলাই ছিল, তাই সে আর দেরি না করে ফোনের ফ্ল্যাশ অন করে ভেতর ঢুকলো। ধীরে ধীরে ঘরে সর্বত্র আলো দিতে ফ্লোরের চোখ পড়লো তার। অরিনটা কেমন ভয়ে গুটিছুটি মেরে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ফুপানোর দরুন বারবার কেঁপে উঠছে মেয়েটা। অরিনের এই অবস্থা দেখে মুহূর্তে বুকটা মোচড় দিয়ে উঠে রোজর। সে কোনোরূপ কাল বিলম্ব না করে এগিয়ে আসে অরিনের কাছে। অরিনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। তারপর হাত বাড়িয়ে আলতো হাতে মাথা বুলিয়ে আওড়ায়, জান বাচ্চা, খুব ভয় করছে। অরিন তখন মুহূর্তের ব্যবধানে ঘটিয়ে ফেলল এক অবিশ্বাস্য ব্যাপার। সে চট করে জড়িয়ে ধরে রৌদ্রকে। তার কাঁপা কাঁপা হাতগুলো দিয়ে খামচে ধরে রৌদ্রের পেট। ভয় থরথর করে কাঁপতে কাঁপতে বলে, আমার খুব ভয় করছে রোদ ভাই। প্লিজ আমায় ছেড়ে যাবেন না, প্লিজ। রৌদ্রের কানে এই মুহূর্তে কোনো কথাই যাচ্ছে না। বুকটাই বেড়ে গেছে, হৃদস্পন্দনের হার শুরু হয়ে গেছে পরিচিত তাণ্ডব। এই জীবনের প্রথমবারের মতো অরিন তাকে এতটা কাছ থেকে স্পর্শ করলো। রোদের সারা শরীর কাঁপছে। এই মুহূর্তে ঠিক কী করা উচিত ছেলেটার বুঝে আসছে না একদম। সে যখন নিজের এমন ভাবনা নিমজ্জিত, ঠিক তখনই তার কানে আসে অরিনের ফুপিয়ে কান্নার শব্দ। তৎক্ষণাৎ সকল ঘোর কেটে যায় রোদ্রের। নিজেও অরিনকে বুকে চেপে ধরে আলগোছে, এক হাত মাথায় রেখে নরম সুরে আশ্বস্ত করে বলতে থাকে, কাঁদে না জান বাচ্চা, এই তো আমি থাকতে তোর কিসের ভয় শুনি? অরিন কি শুনলো সবটা? হয়তো শুনলো। এই যে চুপচি করে গুটিছুটি মেরে পড়ে আছে রৌদ্রের বুকে। ভাব এমন, এই মুহূর্তে এর চেয়ে সুরক্ষিত জায়গা হয়তো পৃথিবীতে আর একটিও নেই। রৌদ্র কিছুক্ষণ এক হাতে অরিনের মাথায় আদরে হাত বুলিয়ে দেয়, অন্য হাত এখনও অরিনকে বুকের মাঝে সযত্নে চেপে রেখেছে। বেশ কিছুটা সময় অতিবাহিত হবার পর কারেন্ট চলে আসে, আলো চলে আসে। অরিন নিজের সমিত ফিরে পায়। পরক্ষণে নিজেকে রৌদ্রের বুকে লুকিয়ে থাকতে দেখে থমকায় মেয়েটা। শুষ্ক চোখিলে কোনো মতে নিজেকে সামলে নিয়ে দুহাত সজোরে ধাক্কা দেয় রৌদ্রের বুকে। হঠাৎ আক্রমণে রৌদ্র পেছন দিকে হেলে পড়ে। তারপর অবাক চোখে তাকিয়ে থাকে অরিনের দিকে। অরিন রৌদ্রকে কিছু না বলে
মেঝে ছেড়ে দাঁড়িয়ে পড়ে, অতঃপর এক মুহূর্ত কাল বিলম্ব না করে ছুটে পালায় রৌদ্রের দৃষ্টির সীমানা হতে। অরিনের এমন ছুটে পালানোতে রৌদ্র হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ডের মাঝে। সম্পূর্ণ বিষয়টা বোধগম্য হবার পর আনমনি হেসে উঠে। বুঝতে পারে মেয়েটা তাহলে লজ্জা আর অস্বস্তিতে এরকম করে ছুটে পালালো। রৌদ্র গা ছাড়তে ছাড়তে মেঝে ছেড়ে উঠে দাঁড়ায়, নিজের হাত গইটাকে ঠিক করতে করতে বিড়বিড়িয়ে বলে, আজকে না হয় এটুকুতেই লজ্জা পেয়ে পালিয়ে গেলি সানশাইন, কিন্তু কথা দিচ্ছি একদিন তোকে লজ্জা পাওয়ার সুযোগটুকুও দেব না। এই মেয়ে, এই বলি তুই কেমন আহম্মক রে? আর একটু পরে ছেলেটা বাড়ি ফিরে যাবে, আর তুই এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস? বলি এই জন্মে কি তোর আর আকেল জ্ঞান হবে না? মায়ের কথায় এ কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেয় কুহিলি। মাথার নিচে বালিশটা কানের উপর চেপে ধরে আবার ঘুমানোর সুযোগ খোঁজে ও। মেয়েটা আবার ভদ্র ঘুম কাজুরে। একবার ঘুমালে খুব সহজে উঠতে চায় না। রাহেলা বেগম মেয়ের কাণ্ডে আরেক দফা খেকিয়ে ওঠেন। মেয়ের পিঠে হালকা হাত চাপড় মেরে বললেন, এই মেয়ে, তুই উঠবি নাকি তোর উপরে পানি ঢেলে ছুঁড়ে ফেলবো? যা ইচ্ছে করো, এবার সরো তো, আমার ঘুম পাচ্ছে। ঘুমের করে কথাগুলো বলে থামলো কুহেলি। সেকেন্ডের ব্যবধানে আবারও নাক ডাকা শব্দ আসে তার থেকে। রাহেলা বেগম এবার মেজাজ হারালেন। সামনে টেবিলের উপর থাকা পানির জগের পুরোটা পানি ছুঁড়ে ফেলেন মেয়ের মুখের উপর। হঠাৎ পানির এমন বহরে ঘুম ছেড়ে ধরফরিয়ে হকচকে উঠে কুহেলি। চোখ বন্ধ রেখে হাঁপাতে হাঁপাতে বলে, আম্মা, আম্মা, ছাদ লিক করছে, পানি পড়তাছে, আম্মা মিষ্টি ডাকো। মেয়ের কথায় রাহেলা বেগম চটে যাওয়ায় মেজাজ আরও কিছুটাই প্রখর হলো। তিনি গলায় ঝাঁঝে নিয়ে বললেন, মেয়ে, কোনো ছাদ লিক হয়নি, আমি পানি ছুঁড়ে মেরেছি। মুহূর্তে কোয়েলের সকল তন্দ্রা ফুস করে হাওয়ায় মিলিয়ে যায়। সে অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। গলায় স্পষ্ট অবাকের রেশ চেনে বলল, আম্মা, তুমি পানি মারছো, কিন্তু কেন? রাহেলা বেগম মেয়ের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। ঘাড় ঘুরিয়ে আশেপাশে নজর বুলালেন একবার, তারপর মেয়েকে ধিমি স্বরে বললেন, তুই কি সব কিছু শিখিয়ে দিতে তোকে কি সব কিছু শিখিয়ে দিতে হবে কুহিলি? রৌদ্র কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাবে। তোর উচিত ওকে এখন যথেষ্ট সময় দেওয়া, যাতে ওর মন তোর দিকে ফিরে। কিন্তু তুই কি করছিস এখানে এমন কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছিস? বলি, রুদ্রকে মুগ্ধ করার চেষ্টা কর, তবেই না তুই ওর বাড়ির বউ হতে পারবি। মায়ের কথায় কুহিলি মুচকি হাসল। মনে মনে ভাবলো, মা তো তার ঠিকই বলেছে। কুহিলি বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, নিজেকে একবার পরখ করে বলল, মা, আমার সারা শরীর তো ভিজে গেছে, আমি না হয় আগে একটু চেঞ্জ করে আসি। যা, আর এই নে, এই শাড়িটা ধর, এটা পরে বাইরে যাবি এখন। পাশ থেকে একটা নতুন ভাঁজ খোলা লাল রঙের শাড়ি বের করে মেয়ের হাতে দিয়ে কথাগুলো বললেন রাহেলা বেগম। কুইলি শাড়িটা হাতে নেয়। এটা তো ওর মায়ের শাড়ি, গত মাসে তো কিনে আনলো। কুইলি শাড়িটা গায়ের উপর জড়িয়ে খুশি মনে বলল, আম্মা, দেখো তো কেমন লাগবে এটাতে আমায়। তারপরে বলা যাবে, আগে তুই গিয়ে শাড়িটা পরে নি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। কথা শেষ করে কুইলি চলে যায় চেঞ্জ করতে। ওদিকে রাহেলা বেগম প্রহর গুনতে থাকে মেয়ের জন্য। ভাইয়া, কোথায় ছিলে তুমি? আমরা আরো তোমাকে সে কখন থেকে খুঁজছে। অনিকের প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্নতা। রৌদ্র একবার অনিকের পাশে বসা আসিফের দিকে তাকায়, তারপর দৃষ্টি সরিয়ে অনিকের দিকে তাকায়। তাক করে গম্ভীর কণ্ঠে বলল, কারেন্ট চলে গিয়েছিল, তাই একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম। আচ্ছা, ওসব কথা বাদ দে, বৃষ্টি তো থেমে গেছে, তাহলে আর দেরি করে কি লাভ? চল রওনা দিয়ে ফেলি। এখনই চলে যাবি? আজকে রাতটা না হয় থেকে যা। আসিফের কথায় রৌদ্র অনেক দুজনেই সৌজন্যমূলক হাসি উপহার দেয়। রৌদ্র এক পা এগিয়ে এসে আসিফের কাছাকাছি দাঁড়ায়, ছাঞ্চা গলায় সুত হয়, ভাইয়া, রুহির বিয়েতে আর মাত্র 8 দিন বাকি। এমনিতেই বিয়ে বাড়ি প্রচুর কাজ থাকে, তাছাড়া আগামীকালকেই সবাই গ্রামের বাড়িতে যাব, তাই আজ আর না গেলেই নয়। রৌদ্র দেওয়া চকিতে হার মানে আসিফ মুখে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোদের আর আটকাবো না, চলো বসার ঘরে যাই।
তারপর তিনজনই হাঁটা ধরে একসঙ্গে আসিফের রুম বরাবর কুহেলি আর সুহেলির রুম। কুহেলি এতক্ষণ আসিফের ঘরের দিকে নজর রেখে করিডোরে পায়তারা করছিল, কিন্তু যেই না তিনজনকে একসাথে বেরোতে দেখছে অমনি সে হুট করে এসে তাদের পথ আটকে দাঁড়ায়। শ্যাম বর্ণের গায়ে লাল চুকচুকে শাড়ি, দু হাতে দুমুঠো কাচের চুড়ি, চোখে মোটা করে কাজল ল্যাপটানো, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক। অসময়ে এমন জমকালো সাজ দেখে রৌদ্র বাদে বাকি দুজনই বেশ চমকায়। রৌদ্র একেবারে নির্বিকার, কেননা সে একেবারের জন্য কুহিলের দিকে খেয়াল করা তো দূর, ফিরেও তাকায়নি। সে এক মনে ফোন ঘেটে যাচ্ছে। কুহিলি লজ্জালু ভঙ্গিতে দাঁড়িয়ে বারবার আর চোখে তাকাচ্ছে রৌদ্রের দিকে, কিন্তু মহাশয় তো একবার তাকাচ্ছেও না। এসব দেখে কুহিলি মনক্ষুণ্ণ হয়। সে আর কিছু ভাবতে তার আগেই কানে আসে আসিফের কৌতুক মাখা কঞ্চ। কিরে তুই এমন সং সেজেছিস কোন দুঃখে? আসিফের কথা ফুঁসে উঠছে কোহলি, রাগে গজ গজ করে বলল, একদম উল্টোপাল্টো কথা বলবে না ভাইয়া। আমি কোনো রূপ সং সাজিনি, শুধু হালকা একটু সেজেছি মাত্র। হ্যাঁ ঠিক আছে, তা বুঝলাম। তুই সংসাজ না হয় বান্দর সাজ, তাতে তো আমার কিছু আসে যায় না, কিন্তু তুই এভাবে আমাদের পথ আটকে দাঁড়ালি কেন? দেখি সাইড দে। আসিফের তারা কথায় মেজাজ খারাপ হয় কুহিলির। এই মুহূর্তে সামনে অনিকার রৌদ্র না থাকলে ইচ্ছে মতো দু একটা কথা শুনিয়ে দিত ও, কিন্তু এখন এদের সামনে রাগ দেখালে চলবে না ওর। এদের সামনে যথেষ্ট ভদ্র হয়ে থাকতে হবে। তাই কুহিলি মুখে মেকি হাসি টেনে বলল, না আসলে বলছিলাম যে ওনারা কি আজকে চলে যাবে? অনিক এবার মুখ খুলে শান্ত গলায় বলে, হ্যাঁ কোহেলি, আমরা আজই চলে যাব। এ মা, এখনই চলে গেলে কিভাবে হবে? কুহিলির এমন কথা তিনজনই ফ্রিকুটায়। কি বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? আসিফের প্রশ্নে হকচকে যায় কুহেলি। বুঝতে পারলো ভুল সময় ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে পড়েছে তার। কুহেলি আমতা আমতা করতে থাকে। মানে বলছিলাম যে আজকেই চলে গেলে রাস্তায় যদি আবারও বৃষ্টি হয় তখন, তাই ভাবলাম আপনাদের সমস্যা হবে তাই। কুহেলির কথা শেষ হবার আগে রৌদ্র ভরাট কণ্ঠে বলতে লাগলো, তা ও নিয়ে তোমার না ভাবলেও চলবে। আর তাছাড়া আমরা তো আর পায়ে হেঁটে বাড়ি যাব না, গাড়ি আছে সাথে, বৃষ্টি পড়লেই বাকি। তখন কুহেলি চুপসে যায়। বলার মতো আর কিছু না পেয়ে খানিকটা মুখ ফুলিয়ে পথ ছেড়ে দাঁড়ায়। আচ্ছা ভাই, আজ তাহলে আসি। আর তোমরা সবাই কিন্তু সময় থাকতে চলে এসো, কেমন? কবির সাহেবের কথায় শফিক সাহেব মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ ভাই সাহেব, অবশ্যই চলে আসবো। আমাদের রহিমার বিয়ে বলে কথা, না এসে কি উপায় আছে বলুন? এই কথায় বসার ঘরে উপস্থিত সকলে একসঙ্গে হেসে ওঠেন। সকলে মিলে যেই না বাড়ির বাইরে পা রাখবে অমনি রাহেলা বেগম বাদ সাধলেন। তার এমন কাণ্ডে আনোয়ারা বেগম ফিউকুচকিয়ে তাকিয়ে থাকেন। না জানি এই মহিলা আবার কোন ফন্দি এঁটেছে। তার এমন ভাবনার সত্যতা নিশ্চিত করতে তিনি এগিয়ে আসেন কথা শোনার জন্য। রাহেলা বেগম কেমন দুনুমুনু করছিলেন দেখে সাব্বির সাহেব নমনীয় গলায় বললেন, ভাবি কিছু বলবেন? কিছুটা ভরসা পেয়ে রাহেলা বেগম মুখ খুললেন। জি, মানে বলছিলাম কি, কোহলি আর সাহেলিটা এখনই আপনাদের সাথে যাওয়ার জন্য জেদ হয়েছে। বলছে তারা নাকি তাদের রহিপুর সাথে যাবে, আরও কিছুটা সময় কাটাতে চায়। ও মা, বেশ তো, ওদের আসতে বলুন, একসাথে তাহলে নিয়ে যাই ওদের। আপনারা না হয় পরে আসলেন। কবির সাহেবের কথা রাহেলা বেগম বিজয়ী হাসলেও আনোয়ারা বেগম বড্ড চিন্তিত হলেন। তিনি ঠিকই আজ পাচ্ছেন কেন রাহেলা তার দুই মেয়েকেই ও বাড়িতে পাঠাতে চাইছে। তিনি কোনো মতে বাদ সাধলেন, আরে না না, ওরা আমাগো লগেই যাইবনি, আপনারা এখন খামোখা কষ্ট করেন না। সাব্বির সাহেব এগিয়ে এলেন, শাশুড়ির হাত ধরে আশ্বাস দিয়ে বলেন, কিসের কষ্ট আম্মা? সোহেলি কোহেলি তো আমাদের মেয়ের মতোই, বরং ওরা আসলে বাড়ির সকলে বেশ খুশি হবে। জামাইয়ের কথায় বাইরে থেকে হাসলো, ভেতর ভেতর চিন্তারা কুড়ে কুড়ে খাচ্ছে আনোয়ারা বেগমকে। ও বাড়ির ছেলে লোকগুলো তো আর জানে না কোহলি কেন যাচ্ছে সেখানে। অন্যদিকে সবার এমন কথা যথেষ্ট বিরক্ত রৌদ্র। সে শুরু থেকেই বুঝতে পারছে কোহলির ইন্টেনশন। তাই তো এক প্রকার বিরক্ত হয়ে পিড়পিড় করতে করতে নিজের গাড়ির দিকে হাঁটা ধরল সে। আর কারো কান অবধি কথা না পৌঁছালেও অনেকের কানে তো তা বেশ ঢুকেছে। তাই তো ছেলেটা কেমন মুখ টিপে হেসে যাচ্ছে এক মনে।
সকালে বের হবার জোগাড়। রাহেলা বেগম কুহেলিকে এটা সেটা বুঝে যাচ্ছেন সে কখন থেকে। মেয়েটা কেমন মাথা নাড়িয়ে সায় দিচ্ছে বারংবার। কবির সাহেব আর সাব্বির সাহেব উঠে বসলেন। নিজেদের গাড়িতে এই গাড়ি ড্রাইভ করার দায়িত্ব পড়েছে অনেকের উপর, কেননা তাদের সাথে আসা ড্রাইভার কোন এক সমস্যার কারণে অনেক আগে চলে গিয়েছে। বাকি রইল আরও 4 জন। রৌদ্র তার গাড়িতে বসে ফোন ঘাটছে, ওদিকে তার গাড়ি সম্পূর্ণ খালি। রাহেলা বেগম এগিয়ে এসে দু মেয়েকে তড়িঘড়ি করে রৌদ্রের গাড়িতে উঠতে বললেন। কুহিলি একবার রৌদ্রের দিকে তাকিয়ে আবারও মায়ের কাছে যায়। হয়তো কোনো রূপ সলা পরামর্শ দরকার তার। এদিকে রয়েছে সুহেলি। রৌদ্র সেদিকে একবার আর চোখে তাকালো, তারপর ফোনে কাউকে মেসেজ পাঠায়। আমার গাড়িতে আমার বউ ছাড়া আমি অন্য কাউকে নেব না। তুই এদেরকে নিজের গাড়িতে ওঠা আর আমার গাড়িতে আমার বউকে পাঠা। ওপাশে অনেকের ফোনে টুং করে মেসেজের শব্দ হলো। সে ফোন বের করে সামনে ধরে মেসেজখানা দেখলো। মুহূর্তেই ছেলেটার নাক মুখে কাশি উঠে যাচ্ছে, তাই এই অবস্থা। পেছন থেকে সাব্বির সাহেব একটি পানির বোতল এগিয়ে গভীর কণ্ঠে বলেন, কি হলো হঠাৎ তোমার? পানি খেয়ে নাও। অনেক মাথা ছাকায় হাত বাড়িয়ে পানির বোতল নিয়ে ঘট ঘট করে গিলতে থাকে। দৃষ্টি তার এখনো মোবাইলের স্ক্রিনে। ভাবা যায় রুদ্রভাই এক্ষুনি তার বনুকে কেমন ববু ডাকছে। অনেক মুচকি হাসে। ঠিক তখনই তার পাশের সিটে বসে পড়ে অরিন। বোনকে এখন নিজের পাশে বসতে দেখে খুশি হওয়ার বদলে চিন্তিত হলো ছেলেটা। ব্যস্ত হাতে ফোনে টাইপ করলো। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। ভাইয়া, বনু তো আমার সাথে বসে পড়েছে, এখন ওকে কিভাবে উঠতে বলি বলো প্লিজ, একটু কনসিডার করো। মেসেজ সেন্ড হবার পর হয়তো 2 মিনিট অতিক্রম হলো। তারপরে আবারও টুম করে শব্দ হলো তার ফোনে। এবারে মেসেজটা ছিল আর একটু তীক্ষ্ণ। রাখ তোর কনসিডারেশন। আমার বউকে তুই কেন নিয়ে যাবি? ওরে আমার কাছে পাঠা, আর ওই আপদটাকে তুই নিজের গাড়িতে তোল। অনেক বলে বিপদে কিভাবে সবটা সামলাবে ছেলেটা। সে দোনমনা করে আবারও লিখলো, ভাইয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই গাড়িতে একসঙ্গে 5 জনের জায়গা হবে না, সো ইউ নিড টু টেক ওয়ান উইথ ইউ। ওপাশ থেকে মেসেজ সিন হবার পর খানিক বাদে আবার রৌদ্রের মেসেজ এলো। ওকে, সোহেলিকে আমার গাড়িতেই রাখবো, বাট ওই আপদকে আমি নিয়ে যেতে পারবো না। তুই আমার বউকে বল তার বর তার জন্য ওয়েট করছে, আর পাঠিয়ে দে আমার কাছে। অনেক এটা দেখে কপাল চাপড়ালো। পাশ থেকে ভাইয়ের অমন কাণ্ডে অবাক হলো অরিন। অবাক কঞ্চি বলো, অনেক ভাইয়া কি হয়েছে তোমার? কপাল চাপড়াচ্ছ কেন? কপাল চাপড়াচ্ছ যে মাথা ব্যথা করছে নাকি? মাথা নাড়িয়ে না জানায়, মনে মনে এই কথা সাজায় ছেলেটা। কিভাবে তার বন্ধুকে রাজি করাবে সে? ওদিক থেকে আবারও মেসেজ এলো। আমার বউ যদি আমার সাথে না যায় তাহলে আমি কিন্তু একাই চলে যাব। এদের কাউকে আমি নিব না। সো আমার বউ আমাকে দে, আই এম ওয়েটিং। অনেক মনে মনে ইচ্ছে মতো কথা শোনায় রৌদ্রকে। আসছে তার বউওয়ালা ভাব, এমন বুঝি পৃথিবীতে বউ একমাত্র তারই আছে। এই ওয়েট, ও নিজেও কি পাগল হয়ে গেল? কি ভাবছে ও? তার বোন কি এখনই রৌদ্র ভাইয়ের বউ হয়েছে নাকি? রোদ ভাই তো বিয়ের আগেই তার বোনকে বউ রাখছে। এখনই এই হাল হলে বাকি দিন কি হবে কে জানে। অনেক খামখেয়ালি ছাড়লো অরিনকে বেরিয়ে আসতে বলে নিজেও বেরিয়ে এলো গাড়ি থেকে। তাদের এভাবে বের হতে দেখে পেছন থেকে কবির সাহেব বললেন, আবার কোথায় যাচ্ছ তোমরা? বাড়ি কি যাবে না নাকি? জি বড় আব্বু, এই তো আসছে। কথা শেষ করে কিছুটা দূরে গিয়ে বন্ধুকে বলল, বনু তুই প্লিজ ওই গাড়িতে আসবি, আসলে কোহলিকে আমি নিয়ে যেতে চাচ্ছিলাম। অরিন ভাইয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকায়, সন্ধ্যের গলায় বলল, কি ব্যাপার ভাইয়া, কাহিনী কি? অনেক মেকি লজালু ভান করে হাত বাড়িয়ে মাথা চুলকে বলল, ইয়ে ওই আর কি। মুখে এই কথা বললো বেচারা মনে মনে বলেই বসলো, আল্লাহ আমার এতটাও খারাপ দিন দেয়নি যে এমন মেয়েকে দেখে ফিল আসবে। আর খিলখিল করে হেসে উঠে মাথা নাড়িয়ে বলে, বুঝলাম, যাও নিয়ে যাও তোমার ওনাকে, আমি অন্যটায় আসছি। বলেই হাঁটা ধরে অরিন। অন্যদিকে অনেক তার পেছন থেকে বিড়বিড়িয়ে বলল, রোদ ভাই আমার ইজ্জতটা আর রাখলে না তুমি। অরিন রৌদ্রর গাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ায়। পা দুটো বুঝি আটকে আছে মাটিতে। তখনকার ঘটনাটা কেমন মাথা চারা দিয়ে উঠেছে তার। অরিন কোন রকমে এগিয়ে যায় ব্যাক সিটের সামনে। তখনই সোহেলি তাকে বলে বসে, আপাই তুমি ফ্রন্ট সিটে বসো, কেননা আমার একটু বমি টাইপ সমস্যা আছে।
অরিন পড়লো এইবার গ্যাড়া কলে, অস্থিরতায় আঙুল ওড়নায় পেঁচাচ্ছে বারবার। কি করবে না করবে এসব ভেবে তা ভাবার মাঝেই তার কানে আসে রোদ্রের ভরাট কণ্ঠস্বর। লেট হচ্ছে, তাড়াতাড়ি আয়। অরিন ঠোঁট কামড়ে ধরে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বসে পড়ে ফ্রন্ট সিটে। সেদিকে আর চোখে তাকে মুচকে হাসে রৌদ্র। লুকিং গ্লাসে দৃষ্টি রেখে চোখে চোখে কথা বলল পেছনের মানুষটার সাথে। ভাগ্যিস মেয়েটা বুঝে গিয়ে বুদ্ধিটা খাটালো। রৌদ্র দৃষ্টি সরায়, গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে বলল, তুই আমার থেকে যতটা দূরে যেতে চাইবি আমি তোকে তার চেয়ে দ্বিগুণ কাছে টেনে আনবো সানশাইন। রৌদ্রের গাড়ি চলে যেতে দেখে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে কুহিলি। যা, লোকটা তাকে না নিয়ে চলে গেল। এবার কি হবে? মন খারাপ হয়ে যায় কুহিলির। উপায়ন্ত না পেয়ে এগিয়েছে অনেকের গাড়ির কাছে। অতঃপর তাকে সাথে নিয়েই শুরু হয় তাদের যাত্রা। কুহিলির মা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি কিন্তু ঠিকই বুঝেছি তুমি কি লেগা কুহিলিরে ও লগে পাঠাইছো। এমন শেষরামিটা না করলেও হইতো না। শাশুড়ির কথা ভ্যাবাচাকা খেয়ে যায় রাহেলা বেগম। চোর ধরা পড়ার ন্যায় কাজুমাজু করতে থাকেন তিনি। আমতা আমতা করে বলেন, কি বলেন আপনি? কিসের কথা বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। নেকা সাজতে হইব না। তুমি কি বুঝো আর না বুঝো এইটা আমি খুব ভালো কইরাই জানি। শুধু এইটুকু মনে রাখো, মা হইয়া মাইয়ার আর জীবন নষ্ট কইরো না। শাশুড়ির কথা মুখ ভেঙচি কাটেন রাহেলা বেগম। বিড়বিড়িয়ে বলেন। বিড়বিড়িয়ে কথাটা বলেও বেশ শুনলেন আনোয়ারা বেগম। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তিনি তেমন কোনো রিয়্যাক্ট না করে মৃদু হাসলেন। অতঃপর গম্ভীর গলায় বললেন, বুইরা মানুষের কথা ছাতার মাথা। বুইরা মানুষের কথা বাসি হইলেও ফলে বউ। মনে রাখো, যে ঘরের মারা বেশি বুঝে ওই ঘরের মাইয়া গো কপালে দুঃখ থায়, বহুত দুঃখ। বলে তিনি চলে গেলেন সেখান থেকে। অথচ পেছনে হত বিহল হয়ে দাঁড়িয়ে রইল রাহেলা বেগম। শাশুড়ির শেষ কথাটা তার বুকটা কেমন কামড় দিয়ে উঠল। সত্যি কি তিনি বেশি বুঝেছেন? তাহলে কি তার জন্য তার মেয়েও দুঃখ? না না, এমনটা হবে না। রাহেলা বেগম সেখানে ধপ করে বসে পড়লেন। মনটা কেমন কু ডাকছে তার। শত হলেও মা তো। মা হয়ে কি আর সন্তানের অমঙ্গল সম্ভব? কয়েকদিনের উত্তপ্ত ধরনী আজ কিছুটা শান্ত হলেও পরিবেশ ভাবসা গরম। তার নিজস্ব তেজ ভুলিয়ে হারিয়েছে কোথাও। চারদিকে ঠান্ডা মৃদুমন্দ বাতাস। অনেকক্ষণ গাড়ি জানালা বন্ধ থাকা হাসপাস করতে থাকে অরেন। মেয়েটা আবার বেশিক্ষণ আবদ্ধ জায়গায় থাকতে পারে না। নিজের এমন অস্বস্তি বোধ কাহিল মেয়েটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। পাশ থেকে রৌদ্র সবটা অবলোকন হওয়া মাত্র সে গাড়িটা সাইড রাস্তায় দাঁড় করায়। দ্রুত হাতে গাড়ি জানালা খুলে দেয়। তারপর অরিনের গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বলে, জান বাচ্চা, কি হয়েছে তোর? কষ্ট হচ্ছে কোথাও? বল না সোনা। অরিনের মাথা ঘুরছে। মনে হচ্ছে পেটের ভেতর থেকে সব কেমন গুলি উঠছে। অরিন বহু কষ্টে চোখ মেলে তাকায়। তার অমন ছলছল চোখ জোড়া দেখে বিচলিত হয়ে পড়ে রৌদ্র। ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসে। তারপর অরিনের পাশের ডোর খুলে তাকে বলল, অরি সোনা, একটু বের হ, বাতাসে দাঁড়ালে ভালো লাগবে তোর। অরিন মাথা নাড়িয়ে নাকচ করে প্রস্তাবটি। রৌদ্র বুঝলো মেয়েটার হয়তো একটু বেশি খারাপ লাগছে। রৌদ্র আশেপাশে তাকে কিছুটা দূরে একটি ছোট্ট মুদির দোকান দেখতে পায়। সে অরিনদের উদ্দেশ্যে বলল, অরি আমি যাবো আর আসবো, তুই একটু কষ্ট কর জান বাচ্চা। কথাটা শেষ করে এক প্রকার দৌড়ে জায়গাটা ত্যাগ করলো রৌদ্র। প্রায় মিনিট 3 পর আবারও এইরকম একরকমই দৌড়ে আসে সে। হাতে তার 2টি পানির বোতল, কয়েক ধরনের আচার, টক চাটনি, কিছু শৈলীকে পাস করে বাকিগুলো নিজের হাতেই রাখলো। অরিনের গালে আবারও আলতো হাত রেখে ডাক দিয়ে বলে, জান বাচ্চা, মুখটা একটু খোল না প্লিজ, একটু পানি খেয়ে নে, ভালো লাগবে। অরিন হয়তো শুনলো এই কথাটা। পিটপিট করে চোখ মেলে হালকা হা করলো রৌদ্র। সুযোগ বুঝে তাকে নিজ হাতে সযত্নে পানি খাইয়ে দিল। প্রায় 2 ঢোক পানি খাওয়ার পর অরিন হেয়াল ছেড়ে উঠে বসে, মুখে হাত চেপে ধরে সজোরে। রৌদ্র কিছু বুঝে উঠবার আগেই হর হর করে তার গায়ের উপরই বমি করে ভাসিয়ে দেয় অরিন। মেয়েটা একবার বমি করেই কাহিল। মাথাটা তার হেলে পড়ে যেতে নিলেই রৌদ্র সেটিকে আলতো করে বুকে চেপে ধরে অরিনের কপালে হালকা চাপ দিয়ে বলল, জান বাচ্চা, আর একটু করবি? করলে কর, আমি আছি।
এইটুকু কথাই হয়তো ম্যাজিকের মতো কাজ করলো অরিনের উপর। শরীর খারাপ লাগলো, মনে বেশ খানিকটা জোর পেল রৌদ্র আস্তে আস্তে। রৌদ্র টের পেল অরিনের ছোট্ট দেহখানা কেমন কাঁপছে। তাই সে অরিনকে আরেকটু কাছে টেনে নিজের বুকে চেপে ধরল, আলতো হাতে মাথা বুলিয়ে দিল মেয়েটার। অরিনও ঘড়ি পড়ে নাক ঘষে দিল রুদ্রের বুকে। মুহূর্তেই রুদ্রর কর্মরত হাতটি থেমে যায়, বুকটা বেড়ে যায় স্পন্দনের হার, সম্পূর্ণ শরীরের পশমগুলো কাটা দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। রুদ্র ফাঁকা চোখ গিলে ঘাড় নিচু করে তাকিয়ে থাকে তার বুকে পড়ে থাকা সানশাইনের দিকে। রোজও নিজেকে শাসায়, নিজের মনে নিষিদ্ধ অনুভূতিকে এক প্রকার উপেক্ষা করে অরিনকে বুক থেকে ছাড়াতে নেয়। তখনই অরিন তাকে আরেকটু জোরে চেপে ধরে। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে। এই মেয়েটা তাকে সত্যি জ্বালিয়ে মারবে, সে তো বোঝে না। তার একটু স্পর্শে রৌদ্রের বুকে ঠিক কতটা ভয়ঙ্কর ইচ্ছে এসে হানা দেয়। যদি কোনোদিন এইসবের একটু মেয়েটা ঘুণা করে টের পেত, তাহলে নিশ্চিত মেয়েটা লজ্জায় কুণ্ঠা যেত। রৌদ্র অরিনকে এক প্রকার জোর করে বুক থেকে ছাড়ায়, সিটে হেলান দিয়ে রেখে পানির বোতল থেকে পানি নিয়ে নিজের রুমালটি ভিজিয়ে নেয়। তারপর সেই রুমাল দিয়ে ধীরে ধীরে সযত্নে অরিনের মুখটা পরিষ্কার করে দেয়। পেছন থেকে সুয়েলি সবটা নীরের দৃষ্টিতে পরখ করে যাচ্ছে আর মুচকে মুচকে হাসছে, মনে মনে বলছে, অরিপু তুমি সত্যিই ভাগ্যবতী। প্রায় অনেকক্ষণ পর অরিন কিছুটা স্বাভাবিক হয়। তাকে স্বাভাবিক হতে দেখে রৌদ্র কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। হাত বাড়িয়ে অরিনের মাথাটা নিজের কাঁধের উপর রাখে। অরিনও কেমন চুপটি করে মাথা দিয়ে রাখলো রৌদ্রের কাঁধে। রৌদ্র আবারও নরম স্বরে বলল, এখনো খারাপ লাগছে? রৌদ্র আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। ছেলেটা সারা শরীর থেকে কেমন গন্ধ বেরোচ্ছে, অথচ সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের সবটা চিন্তা শুধুমাত্র তার প্রেয়সীকে জুড়ে রেখেছে। রাত 10:30। রৌদ্রের গাড়িটা মাত্র এহসান বাড়ির আঙিনায় ঢুকলো। গাড়ি থামা মাত্র সোহেলি ছটপট করে নেমে পড়ে। এগিয়ে এসে অরিনের দিকে তাকাতে ওপাশ থেকে রৌদ্র গম্ভীর গলায় বলল, তুমি ভেতরে যাও সোহেলি, আমি অরিকে নিয়ে আসছি। আচ্ছা বলে সোহেলিও মাথা কাত করে ভেতরে ঢুকে। সোহেলি যাবার পর রৌদ্র অরিনের দিকে তাকায়। মেয়েটা কেমন কাইলে পড়েছে, মুখটাও হয়ে উঠেছে শুকনো ফ্যাকাশে। রৌদ্র একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে, তারপর ফোনটি হাতে নিয়ে কল লাগায় অনেকের নাম্বারে। দুবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হয় কল চেয়ে। হ্যালো ভাইয়া, সোহেলি ভিতরে ঢুকলো, কিন্তু তুমি আর বনু কই? বাইরে বের হও অনেক। আচ্ছা আসছি বলে ফোনটি খট করে কেটে দেয় ওপাশ থেকে। হয়তো মিনিট খানিক সময় পেরোলো। এরই মাঝে দ্রুত কদমে সেখানে উপস্থিত হয় অনেক। নিজের বনুকে এভাবে রৌদ্রের কাঁধে মাথা রেখে শুয়ে থাকতে দেখে থমকায় অনেক। জিজ্ঞাসা দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকায় ছেলেটা। রৌদ্র তখন গলা খাকারি দিয়ে বলল, বমি করে অসুস্থ হয়ে পড়েছে, হেঁটে যেতে পারবে না, তুই কোলে নে। বলতে দেরি কিন্তু করতে দেরি হলো না অনেকের। আলতো হাতে নিজের বোনকে কোলে তুলে নেয় ছেলেটা। তারপর হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। তার চলে যাওয়ার দিকে এক মনে তাকিয়ে রইল রৌদ্র। বিড়বিড় করে বলল, আল্লাহ তোর সকল বিপদ সকল অসুস্থতা আমায় দেখ সানশাইন, তবু তুই ভালো থাক, সুস্থ থাক। রৌদ্র গাড়ি পার্ক করে বাড়িতে প্রবেশ করা মাত্র কেউ একজন ছুটে এসে তার ডান হাতটি জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় ভ্রুকুটি করে রৌদ্র কপালে বিরক্তির ছাপ ফেলে হাত ধরে রাখা মানুষটার দিকে তাকায়। পরক্ষণে মানুষটাকে চিনতে পেরে অবাক হয়ে বলল, শিশির, তুই এখানে? শিশির রৌদ্রের মুখে নিজের নাম শুনে খিলখিল করে হেসে উঠে রৌদ্রের বাহু ছেড়ে দিয়ে বুকের কাছে দুহাত ভাঁজ করে বলে উঠে, ইয়েস মিস্টার ইফতেখার, আপনি তো লন্ডন থেকে ফিরে এসে আমায় ভুলেই গিয়েছেন নিজের কাজিন ওরফে ভালো বন্ধুকে। রৌদ্রের প্রত্যুত্তরে কেবল মৃদু হাসল। সেই কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দিয়ে শিশির বলল, রোদ, ইয়াক, তোর শরীর এগুলো কি? ছি, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বলে নাক ছুটকে শিশির পর মুহূর্তে কিছু মনে পড়ে ভঙ্গিতে বলে উঠছে, রোদ, তুই না প্রচুর নিটফ্রিক, তাহলে আজ এতটা নোংরা গায়ে লাগলো কিভাবে তোর? রৌদ্র এবার খানিকটা বিরক্ত হলো। শিশিরের সকল কথা এক প্রকার উপেক্ষা করে বলল, আমি ফ্রেশ হব শিশির, তোর বাকি কথা পরে বলিস। কথাটা শেষ করে গট গট পায়ে চলে গেল নিজের রুমের দিকে। রুমে যাবার পথে রৌদ্র অরিনের ঘরের সামনে থামে। ভেতরে তাকাতে দেখতে পায় বাড়ির সকল সদস্য এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছে অরিনকে নিয়ে।
রৌদ্র আর ভেতরে গেল না। শরীরে এত নোংরা নিয়ে কিভাবে যাবেও তাই সে আর দেরি না করে চলে গেল নিজের রুমে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে লম্বা একটা শাওয়ার শেষে বেরিয়ে আসি রৌদ্র। কোমরে তাওয়াল পেঁচে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে কাবার্ডের সামনে যায়। সাদা একটা ঢিলে ঢালা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট বের করে পরে নেয় সে। ঠিক তখনই তার ঘরের দরজা নক করার শব্দ হয়। রৌদ্র মাথা চুল ঝাড়তে ঝাড়তে বলল, কে? ওপার থেকে সাড়া দেওয়ার বদলে দরজা খুলে ভেতরে ঢুকলো শিশির। হাতে তার গরম ধোয়া ওটা 2 মগ কফি। রৌদ্র একবার সেদিকে চাইল, তারপর মৃদু হেসে বলল, কিভাবে জানলি এই মুহূর্তে এটা আমার প্রয়োজন ছিল? শিশির মুচকি হেসে এগিয়ে আসলো, হাত বাড়িয়ে একটি মগ রৌদ্রকে দিয়ে বলল, তোকে আমি আর রেহান বাদে কে বা এত ভালো করে চেনে বলতো? রৌদ্র হাস্যজল মুখে কফির কাপে চুমুক বাসায় চিরচেনার স্বাদ অনুভব হতেই বলল, এখনো দেখছি কিছুই বলিসনি। কফিটা একদম পারফেক্ট হয়েছে। শিশির স্মিত হেসে বলল, এতদিনকার এক্সপিরিয়েন্স বলে কথা, পারফেক্ট তো হবেই। রৌদ্র কফি হাতে নিয়ে কাউচে বসে পায়ের উপর পা তুলে দিয়ে বলে, তোর জব কেমন চলছে? এখনো কি একই সেক্টরে আছিস নাকি চেঞ্জ হয়েছে? শিশির রৌদ্রের পাশে বসতে বসতে বলল, আর বলিস না, এতদিন ধরে সফটওয়্যার কোম্পানিতে জব করছি, অথচ তারা প্রমোশন দেওয়ার নামই নিচ্ছে না। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানিস? কি?